দর্শক স্বাগত জানাচ্ছি অ্যারনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে সমসাময়িক অর্থনীতি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় কিন্তু 10 টাকা কেজি দরে যে চাল বিতরণ, 30 কেজি করে চাল দেওয়া হবে, সেটি উদ্বোধন করলেন। গ্রামীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে এই জিনিসটা আসলে কতটুকু প্রভাব ফেলবে? ধন্যবাদ। আমার মনে হয় এটি একটি যথার্থ সময় উপযোগী একটি পদক্ষেপ। কেননা সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে এবার একটু বন্যা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ ছড়িয়েছে। বিশেষ করে কুড়িগ্রামে উনি উদ্বোধন করেছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ কিন্তু গত কয়েক বছরে মোটামুটি মঙ্গার যে অভিশাপ যেটা আমরা বলতাম, সেটাতে কিন্তু অনেকটা উঠে এসেছিল বা এসেছেও। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইমে সার্টেন গ্রুপ অফ পিপুল আর বিইং অ্যাফেক্টেড, এবং বিশেষ করে ওই চাষ করার ক্ষেত্রে 2-3 বার করে বন্যার পানিতে চাষবাসও খুব অসুবিধা হচ্ছে। তো এইসবগুলোর থেকেই দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের অর্থনীতি অন্য স্টেজে বেশ যথেষ্ট অগ্রগতির পথে থাকলেও আয়ের ক্ষেত্রে, বৈষম্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে এটা নিম্ন স্তরের বেশ কিছু মানুষ তাদের আসলে অসুবিধা হচ্ছে। এবং আমাদের প্রধান খাদ্যশস্য যেহেতু ভাত, মানে চাল, সেই জন্যই চাল দিয়ে এইটাকে একটা কাভার আপ করার চেষ্টা করা, তাদেরকে খাদ্য নিরাপত্তা বলতে যে শব্দটা আমরা বলি মনে করি, সেইটার দিকে তাদেরকে আগ্রহী করে তোলা। এই জন্যে 10 টাকা একটা প্রতীক আর কি। আসলে সাধারণতভাবে চাল 30-40 টাকা বোধ হয়, তো সেইটার থেকে এটা তো 10 টাকা। এটা একটা সার্টেন গ্রুপ অফ পিপুলকে আইডেন্টিফাই করা যাবে এবং তারা এটা নেবেন। এইটার সাথে যেমন গতকাল না পরশুদিন দেখা গেল যে ওই যে কন্ট্রাক্টর যে পয়সা পাবে 1 টাকা কত পয়সা পার কেজিতে, ওইটার উপর আবার ভ্যাট মাফের একটা কেউ বলেছেন। এখানে জিনিসটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ভ্যাট হচ্ছে একটা ডিসিপ্লিন, একটা রেভিনিউয়ের ডিসিপ্লিনের প্রশ্ন। আমি এখানে হঠাৎ করে উঠে মাফ করে দিলাম বা দিলে তখন হয় কি, এটা ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়। ডিসিপ্লিন রক্ষার জন্য কিন্তু ভ্যাট মানে রেভিনিউ আর্নিং এর ডিসিপ্লিন না আনতে পারলে, আমি কাকে মাফ করে দিলাম, কারুর মাফ করে দিলাম না, বা ওই হিসাবায়ন থাকলো না, তখন হয়। যেমন আজকেও পেপারে দেখলাম যে উত্তরবঙ্গে যেহেতু গ্যাস যায় নাই, সেহেতু ওখানকার বেশ কিছু শিল্প এতে ওখানকার এরা বলেছেন যে ভ্যাট মাফ করে দিলে হবে বা ইত্যাদি। আমি এটাও মনে করি যে এটা দেখার দরকার যে ডিসিপ্লিন আনয়নের জন্যে যেখানে যে লেনদেন হবে সেখানে তার উপরে সে ভ্যাট দেবে। এখন যদি ওই এলাকায় বা ওই বিষয়ে বা ওই ক্রেতার বা এখানে কন্ট্রাক্টর, তার যদি এই ভ্যাট কয় টাকা দেওয়ার জন্য যদি তার অতিরিক্ত চাপ পড়ে থাকে বা তার ব্যবসায় অসুবিধা হয়ে থাকে, এর জন্য আলাদা সাবসিডি দেওয়া যেতে পারে, সরকারই দেবেন তাকে। কিন্তু এই রেভিনিউ আর্নিং থেকে আমি তাকে দিতে থাকলে এইটার কোনো হিসাব থাকে না এবং এইটা ডিসিপ্লিনকে এনশিওর করে না। যেমন আমরা একসময় কম্পিউটার আনার ক্ষেত্রে কম্পিউটারে ট্যাক্স নেই, ফলে করতো কি, আমাদের ওরা কেউ ওই কম্পিউটারের বক্সটার খুলতো না, এর ভিতর কি যাচ্ছে কম্পিউটার, কেউ খুলতো না, কারণ যেহেতু ট্যাক্স নাই। পরে দেখা গেল যে কম্পিউটারের ভিতর দিয়ে অনেক সাপ, পোকা, ব্যাঙ সব দেশের ভিতরে ঢুকে যাচ্ছে, অন্য জিনিস আনা হচ্ছে। অর্থাৎ অনেক সময় কিন্তু অনেকে মনে করেন যে শুল্ক আরোপ করলে, কর আরোপ করলে বোধহয় ওই শিল্পের ক্ষতি হবে, তা না। এই শুল্ক বা কর আরোপ করার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একটা বৈষম্যতা বা এটাকে নিরসন করা, দ্রব্যমূল্যের উপরে একটা পরিবেশ সৃষ্টি করা। কারণ এখানে যদি ভ্যাট না দেওয়া হয়, না নেওয়া হয়, তাহলে তো সে এটাকে খুব অ্যাডলার্জ মনে করে তারপর করবে। কিন্তু আমি যদি দেখি যে না, ভ্যাট দিয়ে তোমার আবার কত ক্ষতি হচ্ছে, আপনি সেটা আলাদা করে হিসাব দিয়ে দেখিয়ে নেন, দিয়ে নিয়ে নেন। এখনকার অর্থনৈতিক অবস্থায় আসি, আমরা জানি যে সামনে ঈদুল আজহা, এবং এই নিয়ে কিন্তু বেশ বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা এখন জড়িয়ে পড়ছে সাধারণভাবে পুরো বাংলাদেশ। এই সময়টাতে কিন্তু বেশ দেখা যায় যে অর্থের লেনদেনের পরিমাণটাও কিন্তু বেশ বাড়ে। যারা ব্যবসায়ী না হোক, তারপরেও তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সার্বিক অর্থনীতিতে সেটার প্রভাবটা যদি আমাদের জানাতেন। না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা উৎসবের অর্থনীতি নিয়ে আগে এত বলার বিষয় আসতো না, আপনি খুব প্রাসঙ্গিক বিষয়টা তুলেছেন। এই 2টা ঈদ, ওই ঈদে তো আপনার একটা বিরাট স্যাক্রিফাইস, মানুষের সেবা করা, জাকাতের বিষয় ছিল ওই ঈদুল ফিতরে, সাদাকা এবং জাকাত বাবদ অনেক টাকা ইত্যাদি। আর এই ঈদে 3টা অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষভাবে সংশ্লিষ্ট হয়ে যায়। প্রথম তো হচ্ছে হজ উপলক্ষে প্রায় 1 লাখ কতজন আমাদের যারা হজে যাচ্ছেন, হজ উপলক্ষে প্রত্যেকের ইন অ্যান এভারেজ 4 লাখ টাকা করে
খরচের একটা ব্যাপার এসে যাচ্ছে, এবং তার ভিতরে প্রায় 2.5 লাখ টাকা হচ্ছে বৈদেশিক মুদ্রায়, হ্যাঁ, ওই যে প্লেনের টিকিট এবং ওখানে যে খরচ, অর্থাৎ সমপরিমাণ ফরেন কারেন্সি আমার এখানে লেনদেন হচ্ছে। এটা একটা বিরাট বিশাল অঙ্ক, দেখা গেছে প্রায় 500 মিলিয়নের মতন আপনার এই শুধু। এখন এই জায়গাটা, এই যে হজের খরচ, প্লেনের পরিবহন খরচ বা ইত্যাদি, এই ব্যবসাটা যদি আমরা নিজেরা রাখতে পারতাম, আমি ওইভাবে আসতেছি, নিজেরা রাখা মানে কি, আমাদের আমাদের প্লেন আমাদের ব্যবস্থাপনায় যদি হজের এই সমস্ত যাতায়াতের খরচ বা বিষয়গুলো যদি মেনটেন করতে পারতাম, এখান থেকে কিন্তু আমাদের একটা বিরাট অর্থনৈতিক আয়ের উৎস হতে পারতো, বা হচ্ছেও, যেটা হচ্ছে। আমি এই দিকটাতে দেখি, এইভাবে দেখতে চাচ্ছি। পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে মালয়েশিয়া, তারা পুরো হজ ব্যবস্থাপনাটা নিজেদের হাতে নিয়েছে। তারা ওখানেই হসপিটাল তৈরি করেছে, ওখানেই ট্রান্সপোর্ট কিনেছে, সারা বছর সেটা অন্য কাজে ব্যবহার করে, হজের সময় তারা এই হাজিদের পরিবহনের ব্যবস্থাপনায় ব্যবহার করে। এটা কিন্তু একটা বিরাট আয়। সেখানকার তাবাং হাজি বলে একটা প্রতিষ্ঠান আছে। আমাদেরও সেই অর্থে আমাদের হজ ফাইন্যান্সিং সিস্টেমগুলোতে, বিশেষ করে আমরা যে হজ ক্যাম্পটা করেছি, অনেকটা ওই আইডিয়া থেকে, কিন্তু আমরা বাকিটা করিনি, অনেক কিছু করিনি। করলে কিন্তু আমরা হজের ব্যবস্থাপনা থেকে একটা আয় হতে পারতো। এই ঈদের একটা বড় লেনদেন হচ্ছে হজের ব্যবস্থাপনা এবং হজ ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে পশু কুরবানি। পশু কুরবানি এবং এর সংখ্যা এবং এর সবকিছুতেই প্রায় দেখা যাচ্ছে যে প্রায় 80 লক্ষ গরু এবং ছাগল বা ইত্যাদি মিলে আমাদের হয়। এই লেনদেনের থেকে যে টাকা, আমি যদি গড়ে 30,000 বা 35,000 টাকা করে গরুর দাম ধরি, তাহলে এটা গুণ করলে, যোগ করলে বোঝা যাবে যে কত কোটি টাকা এখানে কিন্তু লেনদেন হচ্ছে হঠাৎ করে একটা সময়। এটা যিনি গরু চাষ করছেন, যিনি আবাদ করছেন, তার একটা আয়ের উৎস হচ্ছে, আর যিনি দিচ্ছেন সেটা একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবং এই উপলক্ষে যে বোনাস দেওয়া হচ্ছে সরকার, বেতনের ইত্যাদি খরচ, এটা কিন্তু অর্থনীতিতে আসছে। অর্থনীতি একটা কর্মযোজনা সৃষ্টি করছে। এবং শুধুমাত্র কুরবানি না, ওর সাথে এই যে মাংস যে বানায় বা যে খরচ করে, তার ইভেন কি গরুর মাথায় যে একটা টুকলি পড়ানো হয়, এটারও একটা হিসেব দেখা গেছে যে প্রায় কয়েক লক্ষ টাকা, কোটি কোটি টাকা এখানে আপনার হচ্ছে সোজা। তো সুতরাং পশু কুরবানি উপলক্ষেও একটা বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে। এবং এই উপলক্ষে ব্যাংকগুলো লোন দিচ্ছে বা কেনাকাটার জন্য। কিছুদিন আগ পর্যন্ত, গত বছর বা তার আগের বছরও দেখা গেছে কল মানি মার্কেটে একটা চাপ পড়তো, এবং কল মানি মার্কেটের দাম পড়তো, এতে বোঝা যেত যে টাকা সরবরাহের ক্ষেত্রে। ইদানিংকালে অবশ্য সেটা নাই, কারণ অনেক ব্যাংকের তারল্য বা আর অন্যান্য বিষয় ভালো আছে। কিন্তু এর সাথে, এই কুরবানির সাথে আরেকটা যে জড়িত, সেটা হচ্ছে চামড়ার ব্যবসা। চামড়া ইজ এ ভেরি ভ্যালুয়েবল আইটেম। এই চামড়াকে যদি আমি ঠিক মতন প্রসেস করে এইটাকে ফিনিশ লেদারে আনতে পারি রথ থেকে, তাহলে আমি 3-4 গুণ ভ্যালু এডিশন পেয়ে যাই। কিন্তু আমরা এই অ্যাট এ টাইমে অনেকগুলো চামড়া, সেটা ম্যানেজমেন্টে ঠিক মতন সেই সক্ষমতা, সেই পুঁজি বা সেই ব্যবস্থা, টেকনোলজি সব যদি সমাহার করতে পারতাম বা পারি, তাহলে কিন্তু এই শুধু এই চামড়ার এই ব্যবসার থেকেই, চামড়ার এই উপলক্ষ থেকেই আমার এটা, কারণ সাধারণত কুরবানিতে যে গরু বা যে ছাগলের, এরা সবাই হৃষ্টপুষ্ট, ভালো, চামড়াগুলোর উন্নত মানের। অন্যান্য সময়ের চামড়া কিন্তু এতটা ভালো পাওয়া যায় না, উন্নত মানের। এবং সেই জন্য এই ক্ষেত্রে প্রশিক্ষণ, তারপরে যে চ্যানেলটা ঠিক করা, প্রথমে খামারি, তারপর খামারি থেকে ছোট ব্যবসায়ী থেকে পাইকার থেকে আসা, এই যে পুরো ব্যাপারটাতে যদি অন্য বছরের, সারা বছরের অন্য কাজের চাইতে যদি শুধু এই কাজটাতে যদি একটা মনোযোগ দেওয়া যায় এবং একটা সুন্দর সিস্টেম গড়ে তোলা যায়, এখান থেকেও রাষ্ট্র কিন্তু, অর্থনীতি কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, কারণ ফিনিশ এর মধ্যে কিন্তু চামড়া কিন্তু আমাদের রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু দ্বিতীয়ই থাকুক, আরএমজি ফার্স্ট থাকুক, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে আমাদের ভ্যালু এডিশনটা ভালো হতে পারে যদি আমরা এই ম্যানেজমেন্টটা ভালো করতে পারি। আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি যে ট্যানারিগুলো কিন্তু সাভারে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন ধরনের ইটিপি স্থাপন করা হচ্ছে, যাতে পুরো প্রক্রিয়াটি সামনের দিনগুলোতে আরো ভালো হতে পারে। সরকারের এই ধরনের পদক্ষেপগুলো আসলে আমাদের এই, যখন এই মৌসুমী শিল্পটা যখন থাকে, কিন্তু সারা বছরই সেটার সাথে লেনদেন থাকে অর্থের, কিংবা ভ্যালু এডিশনের যে কথাটুকু বললেন আপনি, এই জিনিসটাকে আসলে কতটুকু বেগবান করতে পারে? না, বেগবান তো অবশ্যই করতে হবে। আমি ওই জন্যই বলছি যে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী প্ল্যানের প্রয়োজন। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে চামড়ার এই সরবরাহটা, লাস্ট পয়েন্ট পর্যন্ত আসাটা, যেটা হয় যে ওই যেখানে হচ্ছে সেখানেই একটা ওই কিছু সন্ত্রাসী বা কিছু ধরনের ওই একটা মৌসুমী ব্যবসায়ী দামের একটা লেনদেন ঘটে। আরেকটা বেশি হচ্ছে যে আমাদের এই গরু বা খাসির, ছাগলের এর সরবরাহকারী হচ্ছে প্রতিবেশী দেশ। অনেক সময় দেখা গেছে যে হুন্ডির মাধ্যমে এই লেনদেন হচ্ছে, এবং চামড়া হয়তো কাঁচা চামড়াই তাকে দিয়ে দিতে হচ্ছে, এরকম ধরনের সত্ত্বে চুক্তিতে হচ্ছে। অর্থাৎ
এই চামড়ার অর্থনীতি, উৎসবের অর্থনীতির একটা সেমি পার্ট হচ্ছে চামড়ার অর্থনীতিটাও একটু যদি ভালো করে দেখা হয়, সকলে মিলিয়ে বসে যে কোথায় কিভাবে আমার ভ্যালু এডিশনটা ঠিক থাকতে পারে, আমার চামড়া আমার দেশে থাকতে পারে, এবং এখান থেকে ফিনিশ প্রোডাক্ট হয়ে বা ভালো ভালো মানে পাকা চামড়া হয়ে, আমি কাঁচা চামড়ার পাকা চামড়াই বলছি, পাকা চামড়া হয়ে যেন আমি ভ্যালু এডিশনে যেন আমি এটাকে রপ্তানি করতে পারি, সেই পর্যায়ে যাওয়ার এখানে কোথায় কোথায় কি কি সমস্যা আছে। এর জন্য ব্যাংকগুলো অবশ্য ওই খামারিদের বা পাইকারদেরকে এই সময় একটা বিশেষ মৌসুমে বরাদ্দ করা আছে, তারা চামড়া লোন দিয়ে থাকেন। সেই লোনগুলো ঠিক মতন আছে। ইভেন সিম্পলি যে লবণ, এতে যে লবণ লাগানো হয়, সেই লবণেও নিয়ে প্রায় একটা বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে। ডক্টর মজিদ, আমরা ঠিক এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে আমরা আপনার সাথে এই বিষয়ে আরো কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। সমসাময়িক অর্থনীতি এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা কোরবানিতে চামড়ার যে ব্যবসাটা আছে সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা দেখতে পেয়েছি যে এখনকার যে পরিস্থিতি আপনি বলেছেন, কিন্তু আমরা মানে একটা ট্রানজাকশন পিরিয়ড কিন্তু পার হয়ে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি, বিষয়টাকে আসলে কিভাবে? হ্যাঁ, সেই ট্রানজিশনটা এরকম যে আমাদের দেশের যে চাহিদা ঈদের সময় বা কোরবানির সময়, সেই চাহিদা কত, প্রায় গত বছরের হিসাব অনুযায়ী আমাদের এরা প্রায় 80 লক্ষর মতো কথা। তো এই চাহিদা যখন আমি জানতে পারছি এবং এটা গ্রো করছে, ওই সাথে আমার উৎপাদন, আমার সরবরাহ ব্যবস্থাটা যদি আমি বাড়াতে পারি, অর্থাৎ আমরা খুব আনন্দের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশের ভিতরে কিন্তু গরু উৎপাদনের বা গরু চাষের কিন্তু একটা ভালো রকম একটা মনোভাব বা প্রয়াস চলে আসছে। এখন যে কোনো লোক তার একটা অর্থনীতি কিছু না, সারা বছর ঠিক আছে দুটো গরু পুষলে হয়ে যাবে। ইভেন এই যে জাকাতে বা আরো অন্যান্য কর্মসূচিতে কিন্তু এটার উপরে জোর দেওয়া হচ্ছে যে একজনকে কিছু টাকা না দিয়ে বলেছে ঠিক আছে তোমার একটা গরু কিনে দিলাম, ছোট গরু, হ্যাঁ, এটা তুমি সারা বছর পুষে পরের বছর বিক্রি করো। হ্যাঁ, এই যে একটা চেতনা আসতেছে, এতে হচ্ছে কি গরুর সাপ্লাইটা যদি আমার দেশের ভিতর থেকেই আমি বাড়ি বা আমি স্বয়ম্বর হতে পারি, তাহলে আমার চামড়াও বিদেশে যাবে না বা বিদেশে আমার হুন্ডি দিয়ে টাকা পয়সা লেনদেন করতে হবে না। হুন্ডির বিষয়টা যদি হুন্ডি বিষয়টা এরকম খুব সহজ জিনিস, একেবারে বর্ডারে বা ওখানে যারা উৎপাদন করছেন বা বিদেশে যারা করছেন, তারা এদেরকে বলছে ঠিক আছে তুমি গরু নিয়ে যাও, টাকা দিতে হবে না, চামড়াটা আমারে দিবা, এখান থেকে একটা লেনদেন হবে। দুটোই কিন্তু ইনফরমাল, কোনো রেকর্ডিং কিচ্ছু নাই, ইনফরমাল আসতেছে, চামড়াটা দিয়ে দিবা, প্লাস আর কিছু টাকা থাকলে সেটা দিয়ে দিবা। হুন্ডির ব্যাপারটা হচ্ছে যে ইফ ইট ইজ নট থ্রু দি প্রপার চ্যানেল, সেটাই হুন্ডি, ব্যাংকিং এর চ্যানেলে না বা কোনো সিস্টেমে না সেটা। তো এখন এরকম একটা উন্মুক্ত বর্ডারে হুন্ডি ঠেকানোটাও আসলে খুব কঠিন। আর এই ব্যাংকিং এত না, কথা হচ্ছে আমার নিজের সরবরাহ ব্যবস্থা যদি আমি উন্নত করতে পারি, তাহলে ওই সরবরাহ, বাইরের সরবরাহ যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি হুন্ডিও কমে যাবে, কোনো লেনদেনের প্রয়োজন নাই। আমার চামড়া তখন বাইরে যাবে না, কারণ আমার চামড়া এখানেই উৎপাদিত হবে, এখানেই ব্যবহার হবে, এখানেই ব্যবহার হয়ে যাবে। তো সুতরাং আমরা এর একটা ট্রানজিশনে আছি। আমরা গত 2-3 বছর লক্ষ্য করছি, এবছরও লক্ষ্য করছি, আজকেও পেপারে আমি দেখেছি যে আমাদের নিজেদের সরবরাহ সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে। শুধু একটা বিষয় থাকছে, খেয়াল রাখতে হবে। আজকেও একটি পত্রিকায় একটা বড় ছবি দেওয়া হয়েছে যে স্টেরয়েড নাকি এটা খাওয়াচ্ছে একটা গরুকে, গরু খুব মনোযোগের সাথে খাচ্ছে মনে হলো, হ্যাঁ, কিন্তু এটা ঠিক না, এটা খেয়াল করতে হবে। এখানে আমাদের খুব নজরদারি বাড়াতে হবে যে গরুর যা স্বাভাবিক খাবার সেটাই সে খাবে, কিন্তু সেখানে তাকে যেন আবার ওই নানান ধরনের খাওয়িয়ে তাকে বড় করার এই বিষয়টা ঠিক না, এবং এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। এটাও হয়তো কেউ একটা প্রচারণা চালিয়ে আমাদেরকে হয়তো নিরুৎসাহিত করতে পারে বা করতে পারে। এইটার দিকে একটা আস্থার পরিবেশ তুলতে হবে এবং সকলে মিলে, আমি যদি কুটির শিল্প হিসেবেই ধরি এটা, যে আমি একটা বা দুটো গরু পুষবো সারা বছর, আমি এটাকে, ওতেই আমার কাপড়, ওতেই আমার ভাত, খনার বছনে যেটা আছে আর কি। এখন এইভাবেই বলি আর কি, যে একটি গরু বা দুটি গরু পুষি, এতেই আমার কাপড়, এতেই আমার ভাত। পরিবহন বিষয়টাকে নিয়ে আচ্ছা, এরপরে তৃতীয় অংশটা হচ্ছে, একটা তো হজ বললাম, চামড়া বললাম, তৃতীয় হচ্ছে ঈদের সবচেয়ে বড় আর একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় দিক, সেটা হচ্ছে পরিবহন ব্যবসা। স্বাভাবিকভাবে ইট ইজ ভেরি ইমোশনাল, পিপুল উইল বি লিভিং ঢাকা সিটি, দিস ভেরি ক্রাউডেড ঢাকা সিটি, দে উইল বি গোয়িং টু হোম। এই যে বাড়ি যাওয়ার জন্য যে আগ্রহ, আক্রোশ, প্রয়োজনীয়তা এবং আগ্রহটা, এটাই তাকে এমনই করে যে পরিবহন যদি সেইভাবে সময় মতন যদি তাকে যদি না পরিবাহিত না করা যায়, এবং ওখানে যদি কোনো একটা জটিলতা সৃষ্টি হয়, তাহলে এখানে, কারণ দেখা গেছে প্রায়
2,000 কোটি টাকার মতো আমাদের পরিবহন ব্যবসা হয়ে থাকে ওই ঈদে বা এই ঈদে। তো সেখানে আমার পরিবহনের যন্ত্রপাতি বা যে বিষয়গুলো, এখানে অবশ্য সরকার বা সবাই খুব যথেষ্ট চেষ্টা করেন এটা ডিসিপ্লিন আনার জন্য। এই যে ছুটিটা যে রেশনালাইজ করা হয়েছে, এটা কিন্তু এটাকে ইজ করবে পরিস্থিতিটাকে। কারণ যখন টাইম অল্প হয়ে আসে তখন সকলকে আরও বেশি যাওয়ার ব্যাপারে আগ্রহী হতে হয়, তখন এ হয়। আরেকটা যেটা আমাদের হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করছি বিশেষ করে উত্তর এবং পশ্চিম অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে পদ্মা নদী যে দুইটা ফেরি ঘাট আমাদের, সেখানে যেহেতু প্রচণ্ড স্রোতে আমরা দেখছি, ফলে আমাদের বিকল্প পথ আছে, আমরা যমুনা সেতু, এটা একটা খুব অর্থ বা বিষয় এখন প্রবল হচ্ছে যে একটা পথ তো আছেই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই পথের যে ব্যাপ্তি এবং সেটা একমাত্র পথ, যেহেতু কোনো অন্য সাইড নাই, সেহেতু ওই সব গাড়ি যখন ওই পথের উপরে যেই পড়বে তখন আসলে এটা হবে। তা যাই হোক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ, এই বিষয়গুলো মানে সবার শেষে যে আনসার আছে যে সামষ্টিক এই অর্থনীতিতে প্রভাবটুকু আসলে সামনের দিনগুলোতে কি ধরনের, মানে আমাদের অর্থনীতিতে প্রভাবটা আসলে কত বড় হতে পারে? না, আমাদের সংক্ষিপ্ত আকারে একটু জেনে নিই। অর্থনীতিতে প্রভাব অবশ্যই পড়বে বা আছে। আমাদের লক্ষ্যমাত্রা থাকবে এই প্রভাবটা আমাদের মধ্যেই, আমাকে স্বয়ংবর হতে হবে। হজের ব্যবস্থাপনাতেও আমাকে স্বয়ংবর হতে হবে, যাতে আমি ব্যবসাটা নিজের কাছে রাখতে পারি। চামড়ার ক্ষেত্রেও, গরুর ক্ষেত্রেও, কুরবানির ক্ষেত্রেও আমাকে স্বয়ংবর একটা অবস্থা গরু উৎপাদন করে বা আমার এই বিষয়ের থেকে। আর তৃতীয় হচ্ছে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনয়ন করে, বিকল্প পথগুলো তৈরি করে, এবং ওই যে যারা পরিবহনে যে দর বাড়াচ্ছেন বা করছেন, সেগুলোকে যাতে জনগণের সুবিধার্থে হয় সেটা করা। অনেক উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, ট্রেনে আমি দেখছি অনেক ডিসিপ্লিন বা এমনি আসছে। তো সুতরাং এই প্রয়াসগুলো অব্যাহত রাখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মজিদ। আমরা আশা করছি এই প্রয়াসগুলো সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। জি জি। দর্শক, হ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।